ডক্টর ইউনূসের আসন্ন ইতালি সফরটি কতটা যৌক্তিক সিদ্ধান্ত বলে আপনার কাছে মনে হয় সাকিব? অসংখ্য ধন্যবাদ টিটু ভাই, এটি একটি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি রেইজ করলেন। আমাদের আসলে এই বিষয়টা নিয়ে খুব একটা আলোচনা অনলাইনে হয়েছে, আমি এরকম দেখিনি, কিন্তু আমি মনে করি এইসব বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত। কারণ তিনি এমনই একটি মানে আমন্ত্রণ গ্রহণ করেছেন যেটা তিনি গ্রহণ না করলেও পারতেন। বলা হচ্ছে যে তিনি রওনা দিতে যাচ্ছেন রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে। যদিও তার দপ্তর এটিকে ভুলভাবে WFP ইভেন্ট বলে উল্লেখ করেছে। তো এখন এই ধরনের অনুষ্ঠানে কিন্তু সাধারণত কোনো একটি রাষ্ট্রের আপনি দেখবেন যে যারা প্রতিমন্ত্রী বা রাষ্ট্রদূত তারা অংশ নিয়ে থাকে, এবং আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন যে এশিয়ার অন্য কোনো রাষ্ট্র বা সরকারের প্রধান যারা রয়েছেন তারা সরাসরি কিন্তু এই অনুষ্ঠানে যাচ্ছেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার কিন্তু একটা অতিরিক্ত অনুরাগ রয়েছে বিদেশে যাওয়ার প্রতি, এবং এই অনুরাগটা তো আপনি গত 1 বছর ধরে দেখলেন যে তিনি কতবার রাষ্ট্রীয় টাকা পয়সার অপচয় করে তিনি বিরাট বহর নিয়ে তিনি বিদেশে যাচ্ছেন, এবং এইসব অপ্রয়োজনীয় যে তার বিদেশ সফর তিনি সেটা করছেন। আর এদিক দিয়ে আপনি দেখবেন যে তার যে প্রেস সচিবের দায়িত্বে যিনি রয়েছেন এই আমাদের শফিকুল আলম ভাই, তিনি আবার এগুলোকে কিন্তু ডিফেন্ড করছেন, এগুলোকে তিনি যৌক্তিক হিসেবে প্রমাণ করার জন্য বলছেন যে এখানে একটা কি নোট স্পিচ বা মূল বক্তা হিসেবে নাকি ডক্টর ইউনূস যাচ্ছেন, এবং তিনি তার সেই বক্তব্য দেওয়ার জন্য সেখানে যাচ্ছেন। কিন্তু আপনি ভালো করেই জানেন যে এই বক্তব্য দেওয়ার জন্য তাকে সশরীরে কিন্তু সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না। তিনি অনলাইনে ভার্চুয়ালিও কিন্তু তার বক্তব্য দিতে পারতেন, বা তিনি ভিডিও ক্লিপ পাঠিয়ে দিলেও কিন্তু তারা সেটা প্লে করতে পারতো। কিন্তু তিনি দেখতে পাচ্ছেন যে আসলে এখন ক্ষমতায় আছি, সরকারি পয়সায় যদি দেশ বিদেশ ভ্রমণ করতে পারি, খারাপ কি? তিনি তো সমানে ভ্রমণ করে চলেছেন, গত 1টা বছর ধরে কতগুলো দেশ তিনি ঘুরেছেন আপনি দেখেছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের দেশ কিন্তু একটা ক্রান্তি লগ্নে রয়েছে, একটা নির্বাচন আগামীতে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে কি যাচ্ছে না এটা নিয়ে একটা সংশয় রয়েছে, এবং এই প্রেক্ষাপটে আসলে এই তার যে তিনি যে UNG এর যে জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে অধিবেশন সেখানে তিনি গেলেন, মাত্র কয়েকদিন আগে তো তিনি ফেরত আসলেন, এবং সেখানেও কিন্তু তিনি এই ইতালির যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার সাথে কিন্তু তিনি দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। আমার কথা হচ্ছে যে আপনি 3 সপ্তাহ হয় নাই ইতালির প্রধানমন্ত্রীর সাথে আপনি বৈঠক করে আসলেন, দ্বিপক্ষীয় মিটিং করে আসলেন, এখন আপনার আবার কেন ইতালিতে যাওয়ার প্রয়োজন হলো? আপনি তো এখানে কোনো মানে তার সাথে তো কোনো এরকম কোনো গুরুত্বপূর্ণ আলোচনার কিছু থাকতে পারে না, যেহেতু আপনি সপ্তাহ 3 আগেই তার সাথে বসে আসলেন, আপনি মিটিং করে আসলেন, তাই না? এখন আপনার আবার কি প্রয়োজন হলো যে 3 সপ্তাহের ব্যবধানে আপনাকে আবার ইতালিতে যাওয়ার প্রয়োজন হচ্ছে? আর আপনার প্রেস সচিব ডিফেন্ড করার জন্য বলতেছে যে এখানে একটা আপনি কি নোট স্পিচ দিবেন, স্পিচটা তো আপনি ভার্চুয়ালিও দিতে পারতেন। মূল কথাটা হচ্ছে কি, আসলে এটা আসলে ওই কোনো রাষ্ট্রীয় আমন্ত্রণ বা যাই বলেন না কেন, এটা একটা জাস্ট ভাওতাবাজি স্রেফ। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে তিনি এই বিদেশ সফরটা তিনি করছেন এবং করে যাচ্ছেন, এবং এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ তিনি করছেন। মানে তার মতো একজন ব্যক্তিত্ব আমরা ভেবেছিলাম যে তিনি অন্তত ক্ষমতা গ্রহণের পরে হাসিনার মতো দৃষ্টান্ত তিনি রাখবেন না, কিন্তু স্যাডলি 1 বছরে তিনি যতগুলো বিদেশ সফর করেছেন হাসিনাও কিন্তু এতগুলো বিদেশ সফর করে নাই। তার 4 ভাগের 1 ভাগ বিদেশ সফরও কিন্তু হাসিনা করে নাই। এখন তিনি যদি বলেন যে না এগুলো খুব যৌক্তিক সফর ছিল, এগুলো করা আমার প্রয়োজন ছিল, এটা আমি কোনোভাবেই মানবো না। কারণ তার তো এটা তো একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার না, এটা একটা রুটিন দায়িত্ব পালন করার সরকার, একটা অন্তর্বর্তী সরকার, ইন্টারিম সরকার। তার তো আসলে এতগুলো বিদেশ সফরের কোনো যৌক্তিকতা ছিল না। গত 1টি বছরের মধ্যে আপনি দেখবেন কতটা সময় তিনি বিদেশে পার করেছেন এই সফর করে করে, রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে। তার বান্ধবীদেরকে বিদেশ সফরে নিয়ে গেছেন, তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে নিয়ে গেছেন, তার চেলা তার চট্টগ্রামের ভাই ব্রাদারদেরকে সাথে নিয়ে গেছেন। এগুলো তো চোখে লাগার মতো বিষয়, এগুলো তো চোখে লাগে, চোখে লাগছে। আর এই যে তিনি যে ইতালিতে যাচ্ছেন, এটা একদম টোটালি একটা আননেসেসারি একটা সফর তিনি করছেন রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে। তা আমি আসলে এটা নিয়ে এটাই বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মানে প্রধান উপদেষ্টা হিসেবে এই যে নজিরগুলো রাখলেন, এই যে বিদেশ সফরের নামে জনগণের টাকার যে অপচয় করলেন, রাষ্ট্রীয় সম্পদের যে অপচয় করলেন, এটা একটা ন্যাক্কারজনক কাজ তিনি করলেন। এবং তিনি যখন ক্ষমতায় থাকবেন না, বা তাকে নিয়ে ভবিষ্যতে যখন আমরা কখনো আলাপ আলোচনা করব, বা তিনি মারা গেলেও যদি তাকে নিয়ে আমরা আলোচনা করতে যাই, আপনি লিখে রাখেন এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে। এবং আপনি যতই তাকে একটা মহান মানুষ হিসেবে দাবি করার চেষ্টা করেন না কেন, এই কলঙ্কগুলো কিন্তু তার নামের সাথে যোগ হয়ে গিয়েছে। মৃত্যুর পরেও তাকে এই কলঙ্কগুলো নিতে হবে। মানুষ যখন ডক্টর ইউনূসকে নিয়ে তার মরার পরেও যখন আমরা আলোচনা করব, এই বিষয়গুলো আসবে যে এই ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে
আননেসেসারি এতগুলো বিদেশ সফর করেছিল যখন তিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন। এখন আসলে আমার যেটা মনে হয় যে আসলে তার লজ্জা নাই। তার যদি লজ্জা থাকতো, শরম থাকতো, তাহলে তিনি এভাবে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে এতগুলো বিদেশ সফর করতেন না। কারণ তিনি জানেন যেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে, কিন্তু তিনি এগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তিনি কিন্তু একের পর এক বিদেশ সফর করেই যাচ্ছেন। তো আমি আসলে মনে করি যে প্রকৃতপক্ষে এই মানুষটা একটা নির্লজ্জ মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্লজ্জ ব্যক্তি। তিনি রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে এভাবে একের পর এক বিদেশ সফর করে গেছেন, করে যাচ্ছেন, এবং তার এই আগামীতে যে ইতালি সফর হতে যাচ্ছে এটাও একটা আননেসেসারি একটা ট্রিপ, জনগণের টাকা নষ্ট করে তিনি করতে যাচ্ছেন। ভেরি স্যাড, ভেরি আনফরচুনেট। কিন্তু কি করবো, আমাদের জনগণের কপালটাই হয়তো এরকম যে আমাদের একটা হাসিনা চলে যায়, আরেক হাসিনা এসে আমাদের ঘাড়ে সওয়ার হয়। আমাদের জনগণের ভাগ্যটাই খারাপ, আসলে কি বলবো।